প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেসিস। প্রথমে প্রেসি করবার আগে প্রেসি জিনিসটা কি আমরা একটুখানি বুঝে নিই। প্রেসি মানে হচ্ছে আমরা বাংলাতে সারসংক্ষেপ লিখি বা ভাবার্থ লিখি। ইংলিশের ক্ষেত্রে প্রেসি জিনিসটা হচ্ছে একদম তাই, মানে একদম সারসংক্ষেপ যদি বলি বা ভাবার্থ, মূল কথা। আপনাদের একটা প্যাসেজ দিয়ে দেওয়া থাকবে, আমি সহজে বাংলায় লিখছি কিন্তু একদম এখান থেকে মেইন যে পয়েন্টগুলো সেগুলো ইংলিশ বাংলা মিলিয়েই লিখছি, আশা করি অসুবিধা হবে না। তাহলে আমরা একদম প্রেসি বলতে যেটা বুঝছি যে যে কোনো একটা প্যাসেজ যেটা আমাদের দেওয়া থাকবে তার মূল কথাটা আমাকে বুঝে নিয়ে লিখতে হবে, এটা হচ্ছে প্রেসির মেইন যে বিষয়টা। এবার তাহলে প্রেসি আমরা লিখবো কিভাবে, কিছু রুলস রয়েছে যেগুলো আমাদের প্রেসি রাইটিং এর ক্ষেত্রে ফলো করতে হয়, সেগুলো আমরা এক এক করে আলোচনা করি। প্রেসি বলতে এটাকে আমরা সারসংক্ষেপ বা ভাবার্থ এইরকম ব্যাপারটা, মেইন কথাটা শুধু শুধু প্যাসেজের মূল ভাবটাকে তুলে ধরা, মূল কথা বা ভাব এটাকে নিজের ভাষায় তুলে ধরা, এটা হচ্ছে আমার প্রেসি। তাহলে রুলস গুলো আমরা এক এক করে প্রথমে দেখব। ফার্স্ট যেটা আসবে রুলসে সেটা হচ্ছে এই যে যেটা বললাম মূল কথা, এই মেইন আইডিয়াটা এটাকে নিজের ভাষায় লিখতে হবে। যেটা একটু এর আগের দিন আমরা বলেছিলাম, আমি বলেছিলাম যখন আগের দিনের প্রেসিটা করার সময় অনেকে দেখছিলাম যে লাইন ধরে রিপিট করেছে। সেন্টেন্সের রিপিটেশন কিন্তু আমার প্রেসিতে করা যাবে না। বিষয়টা আমি বুঝে নেব, বুঝে নিয়ে নিজের ভাষায় লিখবো। তাহলে মেইন আইডিয়া শুড বি রিভিলড ইন ওন ল্যাঙ্গুয়েজ। ইন ওন ল্যাঙ্গুয়েজ, নিজের ভাষা, ওন ল্যাঙ্গুয়েজের ব্যবহারটা কিন্তু প্রেসির ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। তাহলে নিজের ভাষার ব্যবহার আমাকে করতে হবে। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে যে প্যাসেজটা আমাকে দেওয়া আছে সেই প্যাসেজটাই সেই মুহূর্তের জন্য আপনার কাছে সবকিছু। ওই প্যাসেজে নেই এমন কোনো কথা আমি ব্যবহার করব না। মানে দেখা গেল একটা খুব সহজ কোনো টপিক হয়তো নিয়ে দিয়েছে, হয়তো বা সমাজে নারীর অবস্থান, এটা নিয়ে হয়তো একটা প্যাসেজ দেওয়া রয়েছে যেটা প্রেসি আপনাকে করতে হবে। তাহলে সমাজে নারীর অবস্থান সম্পর্কে আমরা অনেক কিছু জানি, চারপাশে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। তো এই সব কিছু আপনার মনের মধ্যে মনে হতে পারে এইটা লিখি, এইভাবে লিখি। প্রেসির ক্ষেত্রে সেই সুযোগ আপনার কাছে নেই। প্যাসেজের মধ্যে যেটুকু বলা আছে, যা বলা আছে সেটাকেই নিজের ভাষায় আপনাকে লিখতে হবে। তার মানে হচ্ছে প্যাসেজের বাইরে কিছু লেখা যাবে না। আপনার হয়তো জানা জিনিস কিন্তু তবুও লেখা যাবে না যদি সেটা প্যাসেজে না থাকে। হয়তো দিয়েছে পলিউশন নিয়ে লিখতে, পলিউশন নিয়ে লিখতে গেলে তো আমরা পাতার পর পাতা লিখে ভরিয়ে ফেলতে পারবো যে শব্দ দূষণ, জল দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, সমস্ত কিছুর দূষণ রয়েছে। কিন্তু ওই প্যাসেজটাতে হয়তো শুধু জল দূষণ নিয়ে লেখা আছে, জল দূষণেরও হয়তো দুটো একটা পয়েন্ট নিয়ে লেখা আছে। তাহলে যেটুকু লেখা আছে সেইটুকুকেই আমি প্রেসিতে লিখবো। জল দূষণ নিয়ে আমি আরো হয়তো 10টা পয়েন্ট লিখতে পারবো, কিন্তু সেটাকে আমি প্রেসিতে লিখবো না। আমাকে এসে লিখতে দিলে আমি লিখবো, ঠিক আছে, রিপোর্ট লিখতে দিলেও আমি প্রয়োজন মতো ব্যবহার করব, কিন্তু প্রেসির ক্ষেত্রে প্যাসেজে নেই এমন কোনো পয়েন্ট আমরা ব্যবহার করব না, প্যাসেজে নেই এমন কিছু লিখবো না, লেখা যাবে না। নেক্সট যেটা কথা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি মেইন প্যাসেজের যতগুলো ওয়ার্ড রয়েছে তার 1/3 ওয়ার্ডে আমাকে প্রেসি লিখতে হবে। মেইন প্যাসেজের শব্দ সংখ্যার 1/3 শব্দে আমাকে প্রেসি লিখতে হবে। মানে যেটা বলছি আপনাদের কাছে জাস্ট নোট থাকার জন্য আমি এভাবে লিখে দিচ্ছি। দেখা যাচ্ছে হয়তোবা 150টা ওয়ার্ডের একটা প্যাসেজ আপনাকে দেওয়া রয়েছে প্রেসি লেখার জন্য। তাহলে 150কে 3 দিয়ে ভাগ করুন, কত হচ্ছে 50, তাই তো? তাহলে আপনার প্রেসিতে 50টা শব্দ থাকবে। যদি আপনার মেইন প্যাসেজ হয় 150, তাহলে
আপনার প্রেসি হবে হচ্ছে 50টা শব্দের। তার মানে আমরা বুঝতেই পারছি যে আমাদেরকে অনেকটা ছোট করতে হবে, প্যাসেজের মেইন কথাটাকে বুঝে নিয়ে নিজের ভাষায় অনেকটাই ছোট করে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা মানে আমাদেরকে এটা করতেই হবে, এবং আমরা মাথায় রাখবো এটা প্রেসের রুলের মধ্যেও পড়ে, রিপিট করা চলবে না, পয়েন্ট রিপিট করা যাবে না। একবার হয়তো লিখে দিলাম, সেই পয়েন্টটাকে আবার ভাষাটা বদলে একই কথাকে আমি অন্য ভাষায় লিখছি, এমনটা কিন্তু প্রেসিতে করা যাবে না। সেটা করলে আমাদের শব্দ সংখ্যাটা অনেক বেড়ে যাবে, এবং শব্দ সংখ্যা কিন্তু আমাদের একটা প্রেসি শিট দেওয়া থাকে, আমি এরপরে আপনাদের ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। তো প্রেসি শিটে কিন্তু আপনার শব্দ সংখ্যা ধরা পড়ছে, এমন না যে মানে এক্সামিনারকে আপনার লেখা দেখে কাউন্ট করতে হবে। এক্সামিনার কি আর অত কাউন্ট করবে? হয়তো করবে না, ঠিক আছে আমি লিখে দিলাম 50টার জায়গায় হয়তো 70টা ওয়ার্ড হলো, কিন্তু তা নয়, আমি আমি নিজেই কাউন্ট করে দেব। যখন প্রেসি আমি লিখছি তখন আমাকে নিজেকেই কাউন্ট করে দিতে হবে শব্দ সংখ্যা। এক্সামিনার কিন্তু জানতে পারবে আপনি কতগুলো ওয়ার্ডের মধ্যে লিখছেন। তো সেই জন্য এই ওয়ার্ড কাউন্টটা প্রেসিতে কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, এটাকে আমাদের ফলো করতে হবে। তো সেই জন্য পয়েন্ট রিপিট করা যাবে না। পয়েন্ট রিপিট করা যাবে না। দ্বিতীয়, হয়তোবা দেখা যাচ্ছে কোনো কিছু একটা বলতে গিয়ে কোনো উদাহরণের ব্যবহার করা হয়েছে প্যাসেজের মধ্যে। দেখা গেল হয়তো জল দূষণের কথাই বলা হচ্ছে, জল দূষণ বলতে গিয়ে হয়তো গঙ্গা নদীর দূষণ উদাহরণ হিসেবে বলা হচ্ছে, যে গঙ্গা নদীতে বিভিন্ন রকম আবর্জনা ফেলা হয়, বা যে কোনো মানে পুজো পার্বণ ইত্যাদির পরে যে ভাসান দেওয়া হয় তার ফলে প্রচুর বর্জ্য পদার্থ ইত্যাদি এগুলো নদীর সাথে মিশছে, এটা হয়তো উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে। জল দূষণের উদাহরণ হিসেবে হয়তো গঙ্গা নদীর দূষণের কথা বলা আছে, তাহলে আমি সেই উদাহরণকে কিন্তু প্রেসিতে ব্যবহার করব না। আমি জল দূষণের কথা লিখবো, কিন্তু উদাহরণ যেটা দেওয়া রয়েছে সেটাকে আমি লিখবো না। তাহলে এক্সাম্পল ব্যবহার করা যাবে না, এক্সাম্পল ব্যবহার করা যাবে না। আমি শুধু মেইন বিষয়টা, মেইন কথাটা লিখবো, কোনো উদাহরণ দিয়ে বোঝানোর মতো জায়গা কিন্তু প্রেসিতে নেই। আচ্ছা, এবার বলেই তো দিলাম প্যাসেজে নেই এমন কোনো কথা ব্যবহার করা যাবে না। আর একটা জিনিস যেটা ফলো করব আমরা, সেটা হচ্ছে পার্সন। আমরা জানি কি প্রোনাউনের 3টে পার্সন হয়, ফার্স্ট পার্সন, ম্যাম সেকেন্ড ওখানে পার্সন। যদি উদাহরণ প্রেসিটার মধ্যে যদি, হ্যালো হ্যাঁ বলছি, বলুন। প্রেসিটার মধ্যে যদি উদাহরণ দেওয়া থাকেও আমরা যখন ওটা লিখবো তখন উদাহরণটা আমরা দেবো না, আপনি তাই একদম বলছেন তো? একদম একদম, প্যাসেজে হয়তো এক্সাম্পল কিছু হুম, দেওয়া আছে, হুম, ফর এক্সাম্পল বলে হুম। কিছু দেওয়া আছে, বা ফর এক্সাম্পল কথাটা যদি নাও থাকে, উদাহরণ দিয়ে আমরা তো বুঝতেই পারি যেমন বা এরকম ভাবে থাকে যেটা, তো সেই উদাহরণটা আমরা প্রেসির মধ্যে লিখবো না। ঠিক আছে? ঠিক আছে, ঠিক। হ্যাঁ। আর যেটা আর একটা বলছিলাম, পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, প্রোনাউনের 3টে পার্সন হয়। ফার্স্ট পার্সনের মধ্যে কি পড়ে? আই বা উই। আই, উই। সেকেন্ড পার্সন হি সি। ইউ, ইউ। দে। ইউ ইউ থার্ড ইউ পার্সন ইউ। হি, সি, বা যে কোনো নাম। এই 3টে পার্সন আমাদের কিন্তু থাকে। এবার দেখা যাচ্ছে যে প্যাসেজে হয়তো কোথাও, প্যাসেজে হয়তো কোথাও ইউ বলে বলা আছে, যে অনেক সময় গল্পের আকারে অনেক কিছু থাকে যে তোমার এটা করা উচিত বা তোমার এটা করা উচিত নয়। তোমার বলতে এখানে রিডারকে, মানে যিনি লিখছেন অথর, তিনি হয়তো রিডার বা পাঠককে সম্বোধন করছেন। এই সেকেন্ড পার্সন, বা অনেক সময় আমরা এরকম ভাবে লেখা থাকে উই দিয়ে, যে আমাদের এটা করা উচিত বা এরকম ভাবে যদি থাকে কিছু, এই ফার্স্ট আর সেকেন্ড পার্সন আমরা প্রেসিতে ব্যবহার করব না, সব সময় কি থার্ড পার্সনে লিখবো। প্রেসিতে ফার্স্ট বা সেকেন্ড পার্সন মানে আই, উই, ইউ। কোথাও কোথাও উই ব্যবহার যদি বা প্রয়োজন মতো হতে পারে, কিন্তু তবুও আমরা অ্যাভয়েড করারই চেষ্টা করব। আই তো কোথাও ব্যবহার করা যাবে না। যদি অথর বা লেখক কোথাও আই ব্যবহার করেন, সেই পয়েন্টটাকে তোলার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? দা অথর মানে লেখক, বা দা ন্যারেটর বা স্পিকার, যে যিনি বলছেন, কথক, এই কথাগুলোকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আই কথাটাকে আমরা কোথাও ব্যবহার করব না। আই, ইউ কোথাও ব্যবহার করব না, ইনফ্যাক্ট উইও ব্যবহার করার চেষ্টা না করব। দেখা যাচ্ছে যে এরকম ভাবে দিল বিষয়টা, যে উই শুড লাভ আওয়ার কান্ট্রি।
উই বলতে এখানে কার কথা বলা হচ্ছে? সকলের কথা বলা হচ্ছে, আমাদের সবার উচিত দেশকে ভালোবাসা। তাহলে সেক্ষেত্রে এই পয়েন্টটাকে আমি কিভাবে লিখবো? উই অ্যাভয়েড করে আমরা ওয়ান দিয়ে লিখতে পারি। ওয়ান শুড লাভ ওয়ান্স কান্ট্রি, ওয়ান শুড লাভ ওয়ান্স কান্ট্রি, একজনের উচিত তার দেশকে ভালোবাসা। তাহলে আমরা উই এর বদলে কোথাও কোথাও ওয়ান, এভরিওয়ান, এনিওয়ান এই শব্দগুলো ব্যবহার কিন্তু করতে পারি। তো আমরা আই, উই, ইউ এই তিনটে শব্দকে বা ফার্স্ট বা সেকেন্ড পার্সনকে আমরা ব্যবহার করব না। হি, শি এগুলোর ব্যবহার ঠিক আছে, যে কোনো নাম যদি থাকে ব্যবহার করব, শুধুমাত্র ফার্স্ট আর সেকেন্ড পার্সন আমরা ব্যবহার করব না। তাহলে প্রেসির উত্তরে ফার্স্ট অথবা সেকেন্ড পার্সন ব্যবহার করব না। আচ্ছা, আর কি? আর হচ্ছে ধরুন অনেক সময় এরকম থাকে না, যে কোনো প্যাসেজ পড়তে গেলে আমরা দেখি যে আমাদের কি এটা করা উচিত, এইরকম ভাবে প্রশ্ন করা থাকে না অনেক সময়, যে এটা কি ঠিক হচ্ছে, যে হয়তো বর্তমান সমাজ সম্পর্কে বলা হচ্ছে যেভাবে আমাদের সমাজ চলছে সেটা কি সঠিক, এরকম অনেক সময় অনেক প্যাসেজে থাকে। কিন্তু এটা কি এই সমাজটা কি সঠিক পথে চলছে, এটা যখন বলা থাকে তার অর্থটা কি নেগেটিভ হয় সব সময়, যে আমাদের সমাজ সঠিক পথে চলছে না। তো এই ব্যাপারটা কিন্তু থাকে অনেক সময়, এটাকে আমরা রেটোরিক্যাল কোশ্চেন বলি। অত কিছুর দরকার নেই, যদি কোনো প্রশ্ন থাকে প্যাসেজে সেই প্রশ্নকে কিন্তু আমরা ব্যবহার করব না প্রেসিতে। প্রেসির মধ্যে কোনো রকম কোশ্চেন মার্ক আমরা রাখবো না, কোনো প্রশ্ন আমরা ব্যবহার করব না। সেই প্রশ্নটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বানিয়ে দেব, যে আমাদের সমাজ সঠিক পথে চলছে না, এইভাবে আমি লিখতে পারি। কিন্তু সরাসরি কোনো প্রশ্ন ব্যবহার আমরা করব না, কোনো প্রশ্ন ব্যবহার করা যাবে না। এটা একটা ব্যাপার হলো, মানে কোনো কোশ্চেন মার্ক থাকবে না আমার, এই কোশ্চেন মার্কটা কোথাও আমার থাকবে না প্রেসির মধ্যে। এছাড়া আরো যে যে বিষয়টা, আমরা অনেক সময় কি কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করি, যেমন ধরুন ক্যান নট কে আমরা লিখি কান্ট, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে ইজন্ট কে ইজ নট কে ইজন্ট, ISN অ্যাপোস্ট্রফি কি, বা দেখা যাচ্ছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটা দেশ, তাহলে এটাকে আমরা শর্টে USA লিখি। তো এই ধরনের কোনো কন্ট্রাক্টেড ফর্ম বা অ্যাব্রিভিয়েশন এটা আমরা প্রেসিতে ব্যবহার করব না, কারণ আমরা দেখতেই পাচ্ছি প্রেসির ক্ষেত্রে ওয়ার্ড কাউন্ট একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। তাহলে ক্যান নট বা ক্যান নট যদিও একটাই কথা, ইজ নট দুটো আলাদা আলাদা শব্দ, ইজন্ট দিয়ে আমি জুড়ে দিলাম। তো এইরকম কিন্তু কন্ট্রাক্টেড ফর্মের ব্যবহার করা যায় না। এবার যদি আমার প্যাসেজে USA বা এরকম থাকে তো তাহলে সেটা তবু ঠিক আছে, করা যাবে, কিন্তু এই ধরনের কন্ট্রাক্টেড ফর্মের ব্যবহার আমরা প্রেসিতে করব না। কন্ট্রাক্টেড ফর্ম, যেটাকে আমরা শর্ট ফর্ম বলে থাকি, এর ব্যবহার করা যাবে না। আচ্ছা, এবার আরেকটা যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস, সেটা হচ্ছে টেন্স। প্রেসিতে প্যাসেজে আমার যে টেন্স থাকবে, প্যাসেজের টেন্সটাই কিন্তু আমি প্রেসিতে ব্যবহার করব। প্যাসেজ আমার রয়েছে পাস্ট টেন্সে আর আমি প্রেসি লিখছি প্রেজেন্ট টেন্সে, এমনটা করা যাবে না। টেন্স সবসময় প্যাসেজ টেন্স, মানে প্যাসেজের টেন্সই আমরা প্রেসিতে ব্যবহার করব। প্যাসেজ এর টেন্স ই ব্যবহার করতে হবে। হলো, আর মোটামুটি এগুলোই। আর একটা, প্রেসির ওপরে সবসময় একটা টাইটেল দিতে হবে বিষয়ের সাথে, মানে যে আমার প্রেসির বিষয়বস্তু সেই বিষয়ের সাথে সাযুজ্যপূর্ণ বা সম্পর্কযুক্ত একটি টাইটেল বা শিরোনাম আমাদের দিতে হবে।
একটি টাইটেল দিতে হবে। তাহলে এই কিন্তু মোটামুটি রুল, প্রেসির রুল যদি বলি তাহলে এইগুলোই কম বেশি। এবার আমরা প্রেসির এক্সাম্পল যখন আমরা করছি আমরা দেখবো যে কিভাবে পরপর আমরা পয়েন্ট ড্র করে করছি। তার আগে আমি একটু প্রেসির শীটটা কিরকম হয় এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এরকম একটা শীট, এরকম একটা কাগজ আপনাদের দেবে। কাগজটার মধ্যে কি থাকবে, ছক্কাটা থাকবে। জাস্ট রাফলি একটু করে দেখাচ্ছি। এইরকম ভাবে ধরুন আপনি লিখছেন, প্রেসি হয়তো লিখছেন, লিখে আপনি ধরুন এরকম ভাবে আমি জাস্ট একটা এমনি নর্মাল একটা লাইন লিখছি যে উই লিভ ইন ইন্ডিয়া, এরকম একটা লাইন আমি লিখছি। আমাকে কিভাবে লিখতে হবে দেখুন, উই প্রত্যেকটা ঘরে একটা করে শব্দ, লিভ ইন ইন্ডিয়া, ফুল স্টপ। ইন্ডিয়া একটা বড় দেশ, এরকম হয়তো কিছু থাকলো। ইন্ডিয়া, এই ডান দিকেরটা আপনার এখানে টোটাল বলে লেখা থাকবে, এখানে আপনাকে কাউন্ট করে লিখতে হবে 1 2 3 4 5। এখানে আপনি 5টা শব্দ লিখলেন, এখানে আপনাকে 5 লিখতে হবে, ওখানে দেওয়া থাকবে, শিটে দেওয়া থাকবে। আমি একটা এক্সাম্পল প্রেসি শিটের একটা পিডিএফ দিয়ে দেবো গ্রুপে। মোটামুটি এরকম ভাবে ব্যাপারটা আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, এরকম প্রত্যেকটা ঘরে একটা করে শব্দ। আপনি যতগুলো শব্দ এখানে লিখলেন 1 2 3 4 5, এখানে 5 লিখলেন, এখানে 4টে শব্দ, 5টাই তো লিখবেন অবশ্যই, এখানে আবার 5। তো এরকম যতগুলো শব্দ আপনি লিখছেন এখানে আপনাকে কাউন্ট করে লিখতে হবে এবং শেষে টোটালটা লিখতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে ওয়ার্ড কাউন্টটা প্রেসির ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর ওপরে একটা ঘর থাকবে, ওপরে জায়গা থাকবে, সেখানে আপনাকে টাইটেলটা লিখতে হবে। এইরকম প্রেসি শিট কিন্তু হয়। তাহলে আমাদের এইভাবে ওয়ার্ড কাউন্ট করে করে লিখতে হবে। দেখা যাচ্ছে আপনার 50টা ওয়ার্ডে প্রেসি লেখার কথা, আপনি হয়তো লিখে ফেললেন 75টা ওয়ার্ড, ওটা কিন্তু হবে না। 50টা মানে আপনি 55টা খুব জোর লিখতে পারেন, চার মানে 5টা 7টা এদিক বা ওদিক, হয়তো 50 থেকে 5টা 10টা কমও হতে পারে। কম হতেই পারে, প্রেসির ক্ষেত্রে কম হওয়াটা কোনো ব্যাপার না। পয়েন্টগুলো সব ঠিকঠাক রেখে আপনি যদি 50টা ওয়ার্ড আপনার লেখার সুযোগ রয়েছে, আপনি হয়তো 40টায় শেষ করে ফেললেন, কোনো অসুবিধা নেই। কিন্তু 50 থেকে 60টা করা যাবে না, চেষ্টা করব অন্তত না করার। মানে মোটামুটি 50 মানে আমি 55টা খুব জোর যেতে পারি, তার চেয়ে বেশি কিন্তু নয়। এই কয়েকটা জিনিস আমাদের কিন্তু প্রেসি লেখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। মানে এমন নয় যে আমাকে আমার কতগুলো শব্দ আছে কেউ গুনে দেখবে না, এরকম কিন্তু ব্যাপারটা নয়। আমি কিন্তু টোটাল ওখানে শব্দ সংখ্যা আপনার বোঝাই যাবে যেহেতু ঘর করা করা থাকছে। তাহলে এই হচ্ছে মোটামুটি প্রেসি লেখার নিয়ম। এবার এগুলো করেছেন অনেকেই, আগের ইয়ের সাথে আমি যাদেরকে দিয়েছিলাম আর কি, যারা জমা দিয়েছিলেন লেখা, তারা অনেকেই বুঝতেই পেরেছেন ক্লাসে যারা ছিলেন। তবে আজকে আমি একদম একটা ছোট মানে প্যাসেজ নিয়ে আমি এক্সাম্পল একটা বলে দিচ্ছি আমরা কিভাবে লিখব। রুলগুলো যা বললাম সবাই বুঝতে পেরেছেন তো? রুলগুলো সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। আমরা একটা একটা প্যাসেজটা প্রথমে আমি পড়িয়ে দিচ্ছি, পড়ছি, আমরা একসঙ্গেই পড়বো, আপনারাও দেখবেন, মানেগুলো আমি বলে দিচ্ছি। বলে এখান থেকে আমাদের কি কি মূল কথা, আমি প্রথমে বারবার বলছিলাম প্রথমেই যে মূল কথা, মেইন আইডিয়াটাকে আমাকে তুলে ধরতে হবে। তাহলে মেইন আইডিয়া কোথা থেকে বেরোবে? এই লাইনগুলো থেকেই বেরোবে। এই লাইনগুলো পড়েই আমাকে বুঝতে হবে যে এখান থেকে কি কি পয়েন্ট আমাকে নিতে হবে। তো সেই পয়েন্টগুলো আমরা কিন্তু প্রথমে পুরো প্যাসেজটা পড়বো, প্রথমে একবার পুরোটা পড়ে নেব, তারপরে আমাকে একটা দুটো করে লাইন পড়ে সেটার মাধ্যমে কি বলতে চাইছে, তার মূল কথাটা কি, সেটাকে একটু ছোট ছোট করে নোট ডাউন এক জায়গায় করতে হবে প্রথমে যখন প্র্যাকটিস করছেন। এরপরে দেখা যাবে হয়তো আর ওইভাবে আলাদা করে পয়েন্ট ড্র করার প্রয়োজন পড়বে না, যখন প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে। অনেকেরই হয়তো এখন প্র্যাকটিস নেই বা অনেকদিন লেখা হয় না, এরকম অনেকেই রয়েছেন, আপনারাই বলেছেন। তো সেই জন্য আমি বলছি আপাততর জন্য অভ্যাস করবার জন্য আপনারা এরকম ভাবে করতে পারেন যে দুটো লাইন পড়ে তার মেইন কথাটা আপনি নিজের ভাষায় একটু লিখে নিলেন। এরকম করে 5টা 6টা পয়েন্ট হয়তো আপনার বেরোলো একটা প্যাসেজ থেকে, তো সেই 5টা 6টা কথা মিলিয়ে একটা প্রেসি আপনি লিখুন।
আর সবার শেষে পুরোটা যখন আপনি লিখে ফেললেন তখন আপনার বোঝা কিন্তু মোটামুটি হয়ে গেল যে জিনিসটা কি বা কি সম্পর্কে আপনি লিখলেন, আপনার একটা ধারণা হবে। এবং সেই ধারণা থেকে ছোট করে একটা টাইটেল আমাকে কিন্তু দিতে হবে। টাইটেলটা খুব জোর 5টা 6টা খুব জোর শব্দ তার মধ্যে থাকতে পারে। একটা টাইটেল কিন্তু অনেক বড় হবে না কখনো, প্রেসিড টাইটেল 5-6টা ওয়ার্ড তার মধ্যে থাকতে পারে, এরকম আর কি। সেটা 3টে 4টে 5টা 6টা এরকম আর কি থাকবে। সেটা প্যাসেজের ওপর আপনার যেটা মাথায় আসবে সেই মতো একটা টাইটেল আপনি দেবেন। তাহলে এখান থেকে আমরা প্রথমে পড়ছি, পড়ে তারপর পয়েন্ট আমরা ড্র করছি। Everybody knows what a good man means and how he should be. ফার্স্ট লাইনটা আমরা পড়লাম, মানেটা কি? এভরিবডি নোজ, এভরিবডি সকলে, নোজ মানে জানে, সবাই জানে হোয়াট আ গুড ম্যান মিনস, ভালো মানুষ বলতে কি বোঝায়। মিন মানে হচ্ছে বোঝানো বা মানে করা। তাহলে ভালো মানুষ বলতে কি বোঝায় সেটা সবাই জানে। অ্যান্ড হাউ হি শুড বি, এবং এই সবাই জানে এটা কিন্তু কমন, সবাই জানে একটা ভালো মানুষের অর্থ কি। অ্যান্ড হাউ হি শুড বি, তার কেমন হওয়া উচিত। হাউ হি শুড বি, শুড মানে হচ্ছে উচিত, তার কেমন হওয়া উচিত সেটাও সকলে জানে। Our definition of a good man is the one who does not smoke or drink or avoids the uses of bad language. তাহলে our definition মানে হচ্ছে সংজ্ঞা। আমাদের কাছে ভালো মানুষের সংজ্ঞাটা কিরকম? The definition of good man is, ভালো মানুষের সংজ্ঞাটা হলো এরকম, ইজ দ্য ওয়ান হু ডাজ নট স্মোক, যে স্মোক করে না, ধূমপান করে না, অর ড্রিঙ্ক মদ্যপান করে না, অর অ্যাভয়েডস দ্য ইউজেস অফ ব্যাড ল্যাঙ্গুয়েজ, এবং খারাপ ভাষার প্রয়োগ করে না। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা পয়েন্ট পেয়ে গেলাম। কি পয়েন্ট পেলাম? যে ভালো মানুষ বলতে আমরা কাদেরকে বোঝাই? যে যে ধূমপান করে না, ড্রিঙ্ক করে না, অথবা খারাপ ভাষার প্রয়োগ করে না। তাহলে এখান থেকে ছোট্ট করে আমি একটা পয়েন্ট এভাবে লিখে নিতে পারি, আ গুড ম্যান অ্যাভয়েড, এই যে এখানে কি ছিল? ডাজ নট দিয়েছিল, তাই না? ওয়ান হু ডাজ নট স্মোক, যে স্মোক করে না। এবার এই কথাটাই তো আমাকে লিখতে হবে প্রেসিতে, কারণ এটা একটা মেইন পয়েন্ট। এবার সরাসরি এই ভাষাটাই আমি ব্যবহার করব না, এই ভাষাটা আমি একটু বদলে ব্যবহার করব। কিরকম ভাবে আমি করতে পারি? আ গুড ম্যান অ্যাভয়েডস, অ্যাভয়েড করে, আ গুড ম্যান অ্যাভয়েডস স্মোকিং, ড্রিঙ্কিং। স্মোকিং এর তো আর কোনো সিনোনিম আমার ব্যবহার ওইভাবে নাও করতে পারি, আমার দরকার নেই। স্মোকিং, ড্রিঙ্কিং এগুলো মেইন পয়েন্ট আমি রেখে দিলাম। কিন্তু ওই যে ডাজ নট, ওই ভাষাটাকে একদম সেম না রেখে আমি এরকম ভাবে একটু পরিবর্তন করতে পারি। তাহলে আমাকে কিন্তু এরকম পরিবর্তন করতে হবে, না হলে প্যাসেজের ভাষা আর প্রেসির ভাষা সেম হয়ে যাবে, যেটা কিন্তু হওয়া উচিত নয়। তাহলে আ গুড ম্যান অ্যাভয়েডস স্মোকিং। ম্যাম লেখাটা একটু বড় করলে ভালো হয়, একটু বড়, আচ্ছা আমি খুব চেষ্টা ছোট ছোট করছি। হয়ে যাচ্ছে। আচ্ছা আমি চেষ্টা করছি, আসলে হাতে লিখছি তো ট্যাবের ওপরে, তো একটুখানি হুম, এদিক ওদিক হয়ে আচ্ছা যায়। আচ্ছা আচ্ছা, অ্যাভয়েড না স্মোকিং। লেখাটা, হুম আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। হুম 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 হুম, একটু A good man avoids smoking, drinking or uses of bad language. দেখুন তো খুবই বাজে দেখতে লাগছে জানি, বড় হলো কি একটু? এটাই ঠিক আছে ম্যাম, আচ্ছা ঠিক আছে, বাজে হয়নি, ঠিক আছে, একটু বড় হলে স্পষ্টও হয় আচ্ছা দেখাটা। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে একটু বড় করেই লিখছি। হুম 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 হুম, তাহলে প্রথম পয়েন্ট আমরা পেয়ে গেলাম যে ভালো মানুষের সংজ্ঞাটা কিরকম, যে স্মোক করে না, ড্রিঙ্ক করে না, অথবা খারাপ ভাষার ব্যবহার করে না। He is also expected to attend the church regularly and have correct opinions on all subjects. এখানে চার্চ বলতে যে কোনো ধর্ম প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, মানে যে যখন এটা একটা মানে এসে থেকে নেওয়া হয়েছে এবং বিদেশি মানে আমরা বুঝতেই পারছি যে ইংলিশ পোয়েট বা ইংলিশ লেখকদের যে লেখাগুলো, তো তারা তো খ্রিস্টান জেনারেলি, তো সেই হিসেবে সে চার্চ কথাটাকে ব্যবহার করেছে। He is also expected to attend the church regularly, মানে সে, এর মেইন কথাটা কি, চার্চে প্রতিদিন যায়, এর মানে কি সে ধর্মপ্রাণ হবে, রিলিজিয়াস হবে, and have correct opinion on all subject, এবং সমস্ত বিষয়ে তার সঠিক মতামত থাকবে। মানে তার মতামত কখনো মানে কোনো একটি দল বা কোনো একটা বিষয়ের প্রতি বায়াসড হবে না, যে যেটাকে ঠিক সেটাকে ঠিক বলবে এবং ভুলকে
ভুল বলবে। তাহলে এখান থেকে আমরা কি পয়েন্ট পাচ্ছি? এক হচ্ছে রিলিজিয়াস, চার্চে রেগুলারলি যায়, তার মানে সে ধর্মপ্রাণ, এবং নট বায়াসড, যে কোনো কিছুর প্রতি পক্ষপাত দুষ্ট হবে না, পক্ষপাতিত্ব থাকবে না, সে সবকিছু নিয়ে তার একটা কারেক্ট ওপিনিয়ন থাকবে। অ্যান্ড হ্যাভ কারেক্ট ওপিনিয়ন, ওপিনিয়ন মানে হচ্ছে মত, সঠিক মত থাকবে অন অল সাবজেক্ট, সমস্ত বিষয়ের ওপরে। He has a wholesome horror of wrongdoing and realizes that it is our painful duty to reprimand sin. তাহলে he has a wholesome horror of wrongdoing, wholesome মানে হচ্ছে সম্পূর্ণ, তার সম্পূর্ণ, হরর মানে ভীতি, তার সম্পূর্ণ ভীতি থাকবে কিসের প্রতি? অফ রং ডুইং, খারাপ কাজের প্রতি। and realizes that, এবং সে অনুধাবন করবে যে it is our painful duty, যে কষ্ট হলেও এটা আমাদের দায়িত্ব, to reprimand, reprimand মানে হচ্ছে বলতে পারি তিরস্কার করা, তিরস্কার করা বা সাপোর্ট না করা, এই ব্যাপারটা রিপ্রিমেন্ট সিন, সিন মানে হচ্ছে পাপ। তাহলে ভালো লোক যে, গুড ম্যান যে, তার কি থাকবে? একটা ভীতি থাকবে খারাপ কাজের প্রতি, সে সবসময় সঠিক কাজটা করতে পছন্দ করবে, এবং সে বুঝবে অ্যান্ড রিয়েলাইজেস, দেখুন সবটা আমার কিসে লেখা রয়েছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে, ইজ, হ্যাভ, হ্যাজ, প্রত্যেকটা সিম্পল প্রেজেন্ট টেন্সে। দ্যাট ইট ইজ আওয়ার পেইনফুল ডিউটি, এটা আমাদের মানে কষ্ট হলেও এটা আমাদের দায়িত্ব, টু রিপ্রিমেন্ড, তিরস্কার করা পাপকে, খারাপ কাজকে আমরা কখনো সাপোর্ট করব না। তাহলে আমরা এখান থেকে আর একটা পয়েন্ট কি আমরা ড্র করতে পারি, যে আর একটা পয়েন্ট আমরা কি নিতে পারি, যে সঠিক কাজ বা পাপ কাজ বা খারাপ কাজকে সাপোর্ট করবে না। does not a good man, আর কি আমি জাস্ট এখানে পয়েন্ট গুলো লিখছি, does not support wrong, কোনো খারাপ কিছুকে সাপোর্ট করবে না। He is not anticipated to have wrong thinkings and has the authority to protect the young. He is not anticipated, anticipate মানে আগে থেকে কোনো কিছু ভেবে নেওয়া, তাহলে হি ইজ নট অ্যান্টিসিপেটেড, তাকে এরকম ভাবা হবে না টু হ্যাভ রং থিঙ্কিং, যে তার মধ্যে কোনো খারাপ ভাবনা থাকবে, অ্যান্ড হ্যাজ দ্য অথরিটি, এবং তার দায়িত্ব থাকবে, তার প্রয়োজন কি করার? টু প্রোটেক্ট দ্য ইয়াং, যে নতুন জেনারেশন, ইয়াং জেনারেশন রয়েছে, ছোট যারা রয়েছে তাদেরকে প্রোটেক্ট করবে। তাহলে খারাপ কাজ করবে না, এটা তো হয়েই গেল, খারাপ কিছুকে সাপোর্ট করবে না। প্রোটেক্ট দ্য ইয়াং, যে যারা ইয়াং রয়েছে ছোটদেরকে রক্ষা করবে, সমাজের যারা ভালনারেবল লোকজন রয়েছে তার মধ্যে ছোটরা এবং বৃদ্ধরা পড়ে সবচেয়ে আগে, তো তাদেরকে সাপোর্ট করা বা তাদেরকে ঠিকঠাক করে প্রোটেক্ট করা, তাদেরকে রক্ষা করা। His duties are not just restricted to the professional front, মানে তার যে দায়িত্ব, তার কর্তব্য, আর নট রেস্ট্রিক্টেড, সেটা বাধা থাকবে না কিসের প্রতি? টু দ্য প্রফেশনাল ফ্রন্ট, তার যে প্রফেশনাল জায়গা রয়েছে বা তার যে কর্মজীবন রয়েছে সেখানেই শুধু তার দায়িত্বটা শেষ হয়ে যাবে না, তার আরো কি দায়িত্ব রয়েছে? বাট অলসো নিডস টু স্পেন্ড কোয়ালিটি টাইম ডুইং গুড ডিডস, তার মানে তার কাজ শুধুমাত্র তার জীবিকা অর্জনেই শেষ হয়ে যাবে না, তার কি করতে হবে? ভালো কাজ করতে হবে। তাহলে he needs to do good deeds. গুড ডিডস বলতে সমাজ সেবামূলক কাজ, সমাজের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য কাজ করা, তো সেটাকে আমরা গুড ডিডস এর মধ্যে রাখবো। He must be patriotic and a keen believer of military training. He must be sober and have virtue among the wage earners and their children. He must be patriotic, তাকে কি হতে হবে? দেশাত্মবোধ পূর্ণ হতে হবে, দেশপ্রেমিক হতে হবে। and keen believer of military training, যে মিলিটারি ট্রেনিং বা আমাদের যে মানে ব্যবস্থা রয়েছে, সামরিক ব্যবস্থা বা সমস্ত কিছুর যে ব্যবস্থাগুলো রয়েছে তার প্রতি তার বিশ্বাস থাকবে, আইন আদালত বা যে মিলিটারি ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, এই সমস্ত কিছুর প্রতি তার মানে ভরসা থাকবে, সে নিজের হাতে আইন ইত্যাদি তুলে নেবে না, মানে এক কথায় দেশের প্রতি তার ভরসা থাকবে। প্যাট্রিয়টিক এই কথাটা দিয়েই পুরো কাজটা আমাদের কিন্তু চলে যায়। তাহলে কি তাকে দেশপ্রেমী হতে হবে, সে অবশ্যই ভালো মানুষ, যে সে অবশ্যই প্যাট্রিয়টিক হবে, প্যাট্রিয়টিক।
হি মাস্ট বি, মিলিটারি ট্রেনিং অবধি হলো, হি মাস্ট বি সোবার, সোবার মানে ভদ্র সভ্য ইত্যাদি, অ্যান্ড হ্যাভ ভার্চু অ্যামং দ্য ওয়েজ আর্নার্স অ্যান্ড দেয়ার চিলড্রেন, এবং সমাজের নিচু শ্রেণীর যারা দিন হানে দিন খায়, ওয়েজ আর্নার যারা, তাদের প্রতি ভার্চু মানে হচ্ছে বলতে পারি যে গুণ, তাদের প্রতি দয়া মায়া করুণা, বা তাদের চিলড্রেন মানে সমাজের নিম্ন শ্রেণীর মানুষের প্রতি বা সাধারণ মানুষের প্রতি তার সবসময় একটা শ্রদ্ধা বা তার সবসময় একটা মানে ভালোবাসা থাকবে। তাহলে মাস্ট বি সোবার মানে নম্র ভদ্র ইত্যাদি হবে আর কি। সোবার, লাভস পিপল বা লাভার অফ পিপল, মানুষকে ভালোবাসবে। He must be a role model for all, and it is expected that he leads a way which the younger generation would willingly follow. তাহলে হি মাস্ট বি আ রোল মডেল, সে একটা রোল মডেল হবে, সে তাকে সবাই ফলো করবে, ফর অল সকলের জন্য, অ্যান্ড ইট ইজ এক্সপেক্টেড এবং এটা আশা করা যায়, দ্যাট যে হি লিডস আ ওয়ে, সে এমন একটা পথ অবলম্বন করবে, উইচ দ্য ইয়াঙ্গার জেনারেশন উড উইলিংলি ফলো, যেটা ইয়াঙ্গার জেনারেশন বা যেটা নতুন প্রজন্ম যেটাকে ইচ্ছে করে তারা ফলো করবে, মানে এমন একটা মানুষ হবে, এমন একটা রোল মডেল হবে একজন ভালো মানুষ, তাকে সমস্ত তার যে ছোটরা আর কি তাকে সবসময় ফলো করবে। তাহলে এখান থেকে আমরা মেইন পয়েন্ট কি পেতে পারি, রোল মডেল টু সোসাইটি, রোল মডেল টু সোসাইটি। এভাবে আমরা জাস্ট, এগুলো কিন্তু লাইন হচ্ছে না সব, এগুলো কিন্তু জাস্ট পয়েন্ট হচ্ছে, এইগুলোকে যোগ করে আমাকে প্রেসিটা লিখতে হবে। Above all, of course, his morals in the narrow sense must be admirable, যে তার মধ্যে moral sense থাকতে হবে, নৈতিক গুণাবলী, his morals, তার নৈতিক গুণাবলী in the narrow sense, যেটাকে সহজ কথায় বা narrow sense বলতে একদম আক্ষরিক অর্থে যেটাকে আমরা নৈতিক গুণ বলি, সেটা মাস্ট বি অ্যাডমায়ারেবল, সেটা অবশ্যই সম্মানযোগ্য হতে হবে। অ্যাডমায়ার মানে হচ্ছে সম্মান করা, আর অ্যাডমায়ারেবল মানে সম্মানযোগ্য। তাহলে তার মধ্যে নৈতিক বোধ যেন থাকে, যেটাকে সবাই সম্মান করবে। তাহলে মাস্ট হ্যাভ মোরাল সেন্স, এখান থেকে আমরা এই পয়েন্টটা পেতে পারি, মাস্ট হ্যাভ মোরাল সেন্স। তাহলে এইগুলো হচ্ছে আমরা পেলাম এখান থেকে পয়েন্ট, একটা ভালো মানুষের কেমন হওয়া উচিত। তাহলে এবার আপনারা বলুন যে এটার টাইটেল কি হতে পারে, এটার জন্য আমরা কি মানে শিরোনাম ব্যবহার করতে পারি। একজন ভালো মানুষ এটা করবে, ওটা করবে, ওটা করবে না, এটা হওয়া উচিত। তাহলে এখানে একটা কি বলা হচ্ছে, কি পুরো রোল মডেল অফ টু সোসাইটি যেটা করেছেন ওটার থেকে আমার মনে হচ্ছে হতে পারে রোল মডেল টু সোসাইটি, আরো বেটার হ্যাঁ ম্যাম আদর্শ মানুষ, A good man, গুড ম্যান, a good man. গুড ম্যানের দ্য ডেফিনেশন অফ গুড ম্যান। বাহ, খুব ভালো, এটা খুব ভালো, এটা হতে পারে দ্য ডেফিনেশন অফ এ গুড ম্যান, ভালো মানুষের সংজ্ঞা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর অথবা আর কি নিতে পারি আমরা, ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড ম্যান, একজন ভালো মানুষের বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য, সেগুলো নিয়েই তো বলা হচ্ছে, যেটা করবে ওটা করবে না, তাই না? তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড ম্যান, ডেফিনিশন অফ এ গুড ম্যান, এই কথাগুলো কিন্তু অনেক ভালো হবে, এইগুলো টাইটেল হিসেবে কিন্তু ভালো হবে। Ma'am, হ্যাঁ বলুন। attitude of a good man. হ্যাঁ হতে পারে, অ্যাটিটিউড হতে পারে, অ্যাটিটিউড অফ এ গুড ম্যান হতে পারে, ক্যারেক্টারিস্টিক্স বা ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ এ গুড ম্যান, কোয়ালিটিজ অফ এ গুড ম্যান, এইগুলো কিন্তু ভালো হবে টাইটেল হিসেবে। এবার আমি দেখুন মোটামুটি একটা লিখেছি, আর শব্দ সংখ্যা এখানে মোটামুটি আমার প্যাসেজে ছিল, কাউন্ট করেছিলাম আমি 165 অ্যারাউন্ড ছিল, 165 অ্যারাউন্ড ছিল। তাহলে এখান থেকে 1/3 করলে আমাদের কত দাঁড়াচ্ছে, 55। তো 55 সেখানে খুব বেশি হলে 60, তো 55 to 60 ওয়ার্ডস এর মধ্যে কিন্তু আমাকে প্রেসিটা লিখতে হবে। টোটালটা নিয়ে একদম এখান থেকে এই পর্যন্ত পুরোটা আমার 60টা ওয়ার্ডের বেশি হবে না। আমি এসে এর ক্ষেত্রে অথবা রিপোর্টের ক্ষেত্রে একটু শব্দ সংখ্যা এদিক ওদিক হলে এমন কিছু সমস্যা হয় না, কিন্তু প্রেসের ক্ষেত্রে কিন্তু এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে।
আমি এরকম ভাবে লিখেছি, দেখুন, আ গুড ম্যান ইজ সাপোজ টু অ্যাভয়েড স্মোকিং, ড্রিঙ্কিং অর ইউজিং ব্যাড ওয়ার্ডস। তাহলে একজন ভালো মানুষের সাপোজ টু মানে করার কথা, অ্যাভয়েড করার কথা কি কি? স্মোকিং, ড্রিঙ্কিং এবং খারাপ ভাষা ব্যবহার করা, ইউজিং ব্যাড ওয়ার্ডস বা ব্যাড ল্যাঙ্গুয়েজ বলতে পারি। পাপা শোন। বর্ণালী ম্যাডাম একটু, আমি আপাতত মিউট করলাম, কিছু বলার হলে আনমিউট করে বলবেন। হ্যাঁ, নেক্সট হচ্ছে কি হিজ, এবার এখান থেকে আমরা কি দেখেছিলাম? এক হচ্ছে এগুলো তো বললাম, স্মোকিং, ড্রিঙ্কিং, ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে না। এরপরে হচ্ছে কি রিলিজিয়াস, বায়াসড নয়, সাপোর্ট করবে না খারাপ জিনিসকে, প্রোটেক্ট করবে ইয়াং বা ছোটদেরকে, মানে এই ব্যাপারটা। এখান থেকে আমি অনেকগুলো পয়েন্টকে একসঙ্গে যুক্ত করেছি। যে রিলিজিয়াস মানে ধার্মিক বা ধর্মপ্রাণ, তাহলে এখানে আমি এরকম ভাবে লিখেছি হি ইজ এক্সপেক্টেড টু বি, তাকে আশা করা হয় সে শুধুমাত্র রিলিজিয়াস বা ধর্মপ্রাণ হবে না, আরো কি কি হবে না। এই নট অনলি বাট অলসোর ব্যবহার এর আগে একটা ক্লাসে কিন্তু আপনাদেরকে করিয়েছিলাম, যে শুধুমাত্র এটাই নয় ওটাও, এরকম অর্থে কিন্তু নট অনলি বাট অলসো ব্যবহার হয়। মানে হি ইজ নট অনলি আ সিঙ্গার বাট অলসো আ ডান্সার, যে সে শুধুমাত্র একজন সিঙ্গারই নয়, একই সঙ্গে একজন ডান্সারও। তাহলে সে শুধুমাত্র কি কি হবে না? রিলিজিয়াস হবে না, মানে শুধুমাত্র এগুলো হবে না, এগুলোও হবে, তার সাথে আরো কিছু হবে, এই ব্যাপারটা। এবার নট বায়াসড বা ডাজ নট সাপোর্ট রং, যে খারাপ কাজকে সাপোর্ট করে না, সত্যের পথে যে চলে, তাকে এক কথায় আমরা বলি ট্রুথফুল। সেই কথাটা আমি একটা কথায় এই ব্যাপারগুলো কিন্তু সব নিয়ে এসেছি। তাহলে ট্রুথফুল, প্যাট্রিয়টিক, এই কথাটাও আমরা পেয়েছিলাম, প্যাট্রিয়টিক। অ্যান্ড সোবার মানে ভদ্র, নম্র বলেছিলাম, সোবার। বাট অলসো, সে শুধুমাত্র এগুলোই হবে না, একই সঙ্গে সে কি হবে? আর রোল মডেল ফর দ্য ইয়াং, সমাজের মানে ইয়াংদের জন্য একটা রোল মডেল হবে। বিসাইডস হিজ ডিউটিস, তার দায়িত্বগুলো ছাড়াও, মানে তার যে প্রফেশনাল ফিল্ড ছাড়াও, হি নিডস টু ডু সামথিং গুড, তার ভালো কাজ করতে হবে, যেটা বলেছিল সমাজের জন্য কাজ করতে হবে, ভালো কাজ, গুড ডিডস। অ্যান্ড হেল্প দ্য নিডি পিপল, এবং যে সাধারণ নিডি পিপল, যে সাধারণ মানুষের প্রতি ভালোবাসা থাকবে, একটা পয়েন্ট ছিল, তো সে সাধারণ মানুষদের সাহায্য করবে। অ্যাবভ অল, সবার ওপরে, হি শুড পজেস আ গুড মোরাল সেন্স, তার একটা ভালো নৈতিক চরিত্র বা নৈতিক বোধ তার মধ্যে থাকতে হবে। তাহলে দেখুন মোটামুটি সব পয়েন্টগুলো কিন্তু কভার হলো। এবার আমাকে শব্দ খুঁজে নিতে হবে, যেমন এই ট্রুথফুল দিয়ে অনেকগুলো কথা বলা হয়ে গেল, সে খারাপ কাজ করবে না, খারাপ লোককে সাপোর্ট করবে না, বা সত্যের পথে চলবে, এই পুরো ব্যাপারটা ট্রুথফুল দিয়ে আমার হয়ে গেল। বা এরপরে যে দেশপ্রেমিক, মিলিটারি, যে ট্রেনিং এর প্রতি তার ভক্তি থাকবে, মানে শ্রদ্ধা থাকবে, এবং ল অ্যান্ড অর্ডার সবকিছু মেনে চলবে, একটা পয়েন্ট ছিল, সেটা আমরা প্যাট্রিয়টিক দিয়ে করে ফেললাম। সোবার মানে নম্র ভদ্র, সবাইকে ভালোবাসবে, সবার প্রতি সম্মান থাকবে, এই যে পুরো ব্যাপারটা, এটা সোবার কথাটা দিয়ে চলে গেল। কিছু কিছু আমি যেমন টেক্সট থেকে নিয়েছি শব্দ, যেমন সোবার শব্দটা টেক্সট থেকে নেওয়ার প্যাসেজের মধ্যে আমার ছিল, তো এরকম দুটো একটা শব্দ আমি নিতে পারি, অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকটা শব্দ লাইন ধরে যদি প্যাসেজ থেকে নেওয়া হয়ে যায়, তাহলে কিন্তু সেটা আর প্রেসি থাকে না। তাহলে আমাকে এই জিনিসগুলোকে, যেগুলো আমি পয়েন্টের মধ্যে বলেছি, সেগুলো দেখুন এখানে ফলো করা হয়েছে, এবং এখানে অলমোস্ট ওই 56 শব্দ মতন টোটাল রয়েছে, 56 কি 57 এরকমই রয়েছে, অ্যারাউন্ড 55 ওয়ার্ডস কিন্তু রয়েছে। তো এইভাবে আমরা 56টা, হ্যাঁ অ্যাপ্রক্স এরকম ছিল, আমি এক্সাক্ট ভুলে গেছি, 56। আপনারা এইভাবেও গুনে নিতে পারেন, এভাবে সবসময় একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় না। এবার অ্যাপ্রোপ্রিয়েট যদি আপনার এক হচ্ছে প্রেসির ক্ষেত্রে দেওয়া থাকতে পারে, যে প্যাসেজে, হ্যাঁ শেষে এভাবে দেওয়া থাকতে পারে, যদি না থাকে আপনি এভাবে গুনে নেবেন, এখানে এই লাইনে কতগুলো আছে সেটা গুনলেন, আর এদিকে কতগুলো লাইন রয়েছে গুনলেন, গুনে ইনটু করে নেবেন, তাহলেও একটা অ্যাপ্রক্স আপনি পেয়ে যাবেন, সেটা ধরেও লিখতে পারেন, অসুবিধা নেই। যদি পুরো শব্দ সবকটা আমি প্রথমে একটা লিখলাম, সেটাতে 8টা লাইন, 8টা ওয়ার্ড হলো, এবার তার তলায় তলায় সব ওয়ার্ড গুলো লিখলাম, তাহলে একদম এসে গেল, তাহলে হয়ে গেল। ওভাবেই তো লিখতে হবে, আমাদের তো প্রেসি শিটেই লিখতে হবে, আলটিমেটলি ওই বক্স করা করা থাকবে, তো সেভাবেই বেরিয়ে আসবে জিনিসটা।
তো এইভাবে আমরা প্রেসে লিখবো। আগের দিন যারা লিখেছিলেন অনেক বড় হয়ে গেছিল বা একটা পয়েন্টের ওপর জোর দেওয়া হয়ে গেছিল, বাকি পয়েন্টগুলো হয়নি, তো তারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কিভাবে আমরা প্রেসি জিনিসটাকে অ্যাপ্রোচ করব। সব কটা পয়েন্ট যেন থাকে এবং সেটা যেন শব্দ সংখ্যার মধ্যেও হয়। তো এটা হচ্ছে প্রেসির ব্যাপার। বোঝা গেল মোটামুটি? মোটামুটি ক্লিয়ার হলো? সুপর্ণা ম্যাডাম বললেন ঠিক আছে, বর্ণালী ম্যাডাম ঠিক আছে। কারোর কি অসুবিধা হলো বুঝতে, কোনো রুল বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন, তারপরে বাকিটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এবার প্রথম যারা হয়তো অনেকদিন করেননি প্র্যাকটিস বা অনেকদিন ভুলে গেছেন অনেক কিছু, তো তাদের ইনিশিয়াল ম্যাম আমার অনেকদিন পরে, অনেকদিন আমার ওই জন্য একটু অসুবিধা। আমি প্র্যাকটিস করলে হয়তো হবে, মানে আমি একদম প্র্যাকটিসটাই একদম করতে চাইছি। প্র্যাকটিসটাই করতে হবে। আপনারা অনেকেই বলেছেন যে অনেকদিন অভ্যাস নেই, স্বাভাবিক হওয়ারই কথা, আমাদেরও মাঝখানে হয়ে যায়। ঠিক আছে, শ্রাবণী ম্যাডাম বলছেন ঠিক আছে। ঠিক আছে, তো এটা মোটামুটি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। শুধু এই রুলগুলো, এগুলোকে মাথায় রেখে দেবেন, এই রুলগুলো ফলো করে লেখার সময় লিখবেন, ব্যাস, আর কিছুই না। আচ্ছা, এবার এইটা আমি রেখেছি,